নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। বিম্ববতীর কক্ষে একদিন বিধুশেখর গঙ্গানারায়ণ ও নবীন কুমারকে ডেকে পরলোকগত রামকমল সিংহের উইল পাঠ করে শোনালেন। নবীন কুমারের বয়স মাত্র 6, সে উইলের ভাষা কিছুই বুঝবে না। আর গঙ্গানারায়ণেরও যেন বিষয় সম্পত্তি, টাকা পয়সা সম্পর্কে কোনো আগ্রহ নেই। বিধুশেখর জোর করে বিন্দুবাসিনীকে কাশিতে পাঠিয়ে দেওয়ার পর থেকে গঙ্গানারায়ণ একদিকে যেমন দারুণ অনুতাপে দগ্ধ হচ্ছে, অন্যদিকে সারা বিশ্ব সংসারের প্রতিও একটা বিরাগ জন্মে গেছে তার। এতকাল সে শুধু বিধুশেখরকে শ্রদ্ধার চোখে দেখেছে, সে শ্রদ্ধা এখন ধূলিসাৎ হয়ে গেছে। এখন সে বিধুশেখরের মুখের দিকে ভালো করে চাইতেও পারে না। কালাসোচ পার হয়ে গেলেও গঙ্গানারায়ণ এখনও সেলাই করা বস্ত্র পরিধান করে না। গায়ে একটি তসরের চাদর জড়ানো। সে উদাসীন মুখে বসল ঘরের মেঝেতে, হাঁটুর ওপর থুতনিটা স্থাপন করা। কিছু বুঝুক না বুঝুক, নবীন কুমার গম্ভীরভাবে বাবু হয়ে বসে আছে মায়ের পাশে। তার অত্যুজ্জ্বল চোখ দুটি বিধুশেখরের দিকে স্থির। গঙ্গানারায়ণ ও নবীন কুমার দুজনেই মস্তক মুন্ডন করেছে। গঙ্গানারায়ণের মস্তক নগ্ন, আর নবীন কুমার পরেছে একটি লাল মলমলের টুপি। গলা খাকারি দিয়ে বিধুশেখর প্রথমে গঙ্গানারায়ণের দিকে তাকিয়ে বললেন, গঙ্গা, তোমাকে একটি জরুরি কথা জানানো প্রয়োজন। এতদিন এ কথা গোপন ছিল, কিন্তু এখন তুমি বয়ঃপ্রাপ্ত হয়েছ, যথেষ্ট বিদ্যাবুদ্ধি আয়ত্ত করেছ। এখন আর গোপন রাখার কোনো কারণ দেখি না। তুমি রামকমল সিংহের ঔরসজাত পুত্র নও। বিম্ববতী তোমার গর্ভধারিণী জননী নন। তবে এরা দুজনেই তোমাকে এত স্নেহ করেছেন যে আপন পিতামাতাও অনেক সময় এতখানি করে না। রামকমল দীর্ঘকাল অপুত্রক ছিলেন, সেই অবস্থায় দত্তক নিয়েছিলেন তোমাকে। এই বংশে রক্ত বহন করছে নবীন কুমার। বিধুশেখর চকিতে একবার তাকালেন বিম্ববতীর দিকে। বিম্ববতীর মাথায় অনেকখানি ঘোমটা, তার মুখ দেখা যায় না। গঙ্গানারায়ণ মাটির দিকে চক্ষু রেখে চুপ করে রইল। বিধুশেখর যা বললেন সে তথ্য তার অজানা নয়। এসব কথা গোপন থাকে না। নিজের বাবা কিংবা মা সম্পর্কে গঙ্গানারায়ণের সামান্যতম স্মৃতিও নেই। জ্ঞান উন্মেষের পর থেকে সে রামকমল এবং বিম্ববতীকে পিতামাতা বলে জেনে এসেছে। কিন্তু নবীন কুমার জন্মাবার পর দাস দাসী স্বজন পরিজনরা আকারে ইঙ্গিতে তাকে জানিয়ে দিয়েছে তার আসল পরিচয়। তাতে কিন্তু গঙ্গানারায়ণের বড় কোনো আঘাত লাগেনি, কারণ তার তো কোনো অভাববোধ ছিল না। নবীন কুমার জন্মাবার পরও বিম্ববতী এবং রামকমল তার সঙ্গে আগের মতোই সমান স্নেহপূর্ণ ব্যবহার করেছেন। বিম্ববতীকে সে নিজের মা ছাড়া আর কিছু ভাবতেই পারে না। বিধুশেখর বললেন, এ কথাগুলি আজ তোমার বিশেষভাবে জানা প্রয়োজন। এই জন্যেই যে রামকমলের উইলে তোমার আর নবীনের ভাগে কিছু ব্যাস কম রয়েছে। পাছে তুমি দুঃখ পাও, তাই তোমাকে আগে থেকেই প্রস্তুত করে দিলুম। বস্তুত এই পরামর্শ রামকমলকে আমিই দিয়েছি। দত্তক গ্রহণ করার পর যদি নিজের ধর্মপত্নীর গর্ভে সন্তান জন্মায়, তবে সেই সন্তান বিষয় সম্পত্তির মুখ্য ভাগের অধিকারী হবে। এটাই কৌলিক প্রথা। গঙ্গানারায়ণ ধীর স্বরে বলল, আপনি সব কিছুই নবীন কুমারকে দিন, তাতে আমার কোনো আপত্তি নেই। সে আমার ভাই, আমি আমার সব কিছু তাকেই দিতে চাই। বিম্ববতী গঙ্গানারায়ণের বাহু ছুঁয়ে মৃদুভাবে ডাকলেন, গঙ্গা। গঙ্গানারায়ণ বিম্ববতীর পায়ে হাত রেখে বলল, মা। শুধু এই দুটি ডাক, এছাড়া কেউ আর কোনো কথা বলল না। বিধুশেখর এই ধরনের হাতদিক আন্দোলনের বিশেষ গুরুত্ব দেন না। তিনি আবার কণ্ঠস্বর পরিষ্কার করে বললেন, যাক, আগে উইলটি পাঠ করে শোনায়। শ্রী শ্রী দুর্গা শরণং উইল পত্রমিদং কার্যঞ্চ আপন জ্ঞানপূর্বক ও স্বেচ্ছাধীন এই উইল করিতেছি। আমার পৈতৃক দৌলত, শ্রী শ্রী ঠাকুর ও জায়গা ও বাটি ও এলবাস পোশাক, তাবা পিতল কাঁসার ও রূপা, সোনার বাসন গহনাদি যা কিছু, ইহার পঞ্চভাগের 1 ভাগ আমার বিধবা অপুত্র ভ্রাতৃজা হেমাঙ্গিনী দেববা পাইবে। অপর 4 অংশ আমার উত্তরাধিকারীতে বর্তাইবে।
আমার স্ব উপার্জিত দৌলত ও সোনার উপর বাসন ও গহনাদি, ধর্মতলার বাটি, বহুবাজারে বাটিদ্বয়, কলিকাতার মধ্যে খরিদা জায়গা জেলা, যশোহরের মোতালক পরগনে খালিশপুর জমিদারি, কটকের তালুক, হুগলির জমিদারি। উইলটি খুব দীর্ঘ নয়। দেখা গেল রামকমল সিংহ 7টি পরগনায় জমিদারি ও তালুক, কলকাতায় মোট 7খানি বাড়ি ও বেশ কয়েক বিঘা জমি, 3টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা, বন্ধকি কারবারে নিযুক্ত 7.5 লক্ষ টাকা, 1খানি জাহাজ, 2টি বৃহৎ কয়লা খনি, 10 লক্ষ টাকার সোনা জহরত, 3 জন সাহেবের কাছে ঋণ বাবদ প্রাপ্য 6,500 গিনি ইত্যাদি রেখে গেছে। এর মধ্যে থেকে দান করা হয়েছে দাসদাসী, পাইক, গোমস্তাদের বেতনের টাকা প্রতি 100 টাকা, অর্থাৎ যার বেতন 5 টাকা সে পাবে 500 টাকা। প্রধান গোমস্তা দিবাকর পাবে বেতনের টাকা প্রতি 200 টাকা। আশ্রিতদের জন্য কিছু কিছু মাসোহারা, পৈতৃক গ্রামে দেব মন্দিরে রক্ষণাবেক্ষণের জন্য বার্ষিক 200 টাকা। সংস্কৃত কলেজের 2টি উৎকর্ষ ছাত্রকে প্রতি বৎসর বৃত্তির জন্য 5,000 টাকা জমা ইত্যাদি। এই সমুদায় সম্পত্তির মধ্যে শুধু 1টি পরগনার জমিদারি ও কলকাতার বউবাজারের 1টি মাত্র বাড়ি দেওয়া হয়েছে গঙ্গানারায়ণকে। বাকি সবই নবীন কুমারের। শিশু নবীন কুমার সেই মুহূর্তে অতুল বৈভবের অধিকারী হয়ে গেল। গঙ্গানারায়ণের দৃষ্টি মাটির দিকে, তবু তার চক্ষু জ্বালা করে উঠল। বুক ভরে গেল প্রচণ্ড অভিমানে। অতি কষ্টে অশ্রু সামলাতে সামলাতে সে অবাক হয়ে উঠল। কেন এই অভিমান তার? তার তো বিষয় সম্পদে সত্যিই লোভ নেই। তার নিজের যথেষ্ট যোগ্যতা রয়েছে। ব্রিটিশ সরকার নীতির পরিবর্তন হয়েছে। তারা এখন হিন্দু কলেজের ভালো ছাত্রদের ডেকে ডেকে ডেপুটি কালেক্টরের চাকরি দিচ্ছে। গঙ্গানারায়ণের বেশ কয়েকজন বন্ধু সেরকম চাকরি পেয়ে সুখী। গঙ্গানারায়ণ যে কোনো সময় ইচ্ছে করলে সেরকম কাজ পেতে পারে। তবু কেন অভিমান? গঙ্গানারায়ণের শুধু মনে হচ্ছে, তাহলে কি রামকমল সিংহ তাকে আর ভালোবাসতেন না? যত স্নেহ দেখাতেন তা সবই ভান। আশ্রিত পরিজনদের চেয়ে তাকে সামান্য বেশি কিছু দান করে তিনি কর্তব্য সেরেছেন। এর বদলে রামকমল তাকে কিছুই না দিলে পারতেন। অতটুকু ছেলে নবীন কুমার, তবু তার বেশ আমি তুমি জ্ঞান হয়েছে। বিধুশেখরের সব কথা মনোযোগ দিয়ে শুনে সে তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করল, কার বেশি? দাদামণির বেশি না আমার বেশি? বিধুশেখর বললেন, তোমার। অমনি নবীন কুমার হাততালি দিয়ে বলে উঠল, আমার বেশি, আমার বেশি, দাদামণি হেরে গেছে। বিম্ববতী তাকে থামিয়ে দিয়ে বিধুশেখরকে প্রশ্ন করলেন, এ কোন উইল? এ উইলের কথা তো আমি কিছু জানিনি। আগে তো অন্যরকম ছিল। বিধুশেখর বললেন, মাত্র গত মাসেই রামকমল উইল বদল করেছেন। তোমাকে জানানোর কথা তার মনে আসেনি বোধ হয়। গঙ্গানারায়ণ রোষ কষায়িত নেত্রে বিধুশেখরের দিকে তাকালো। সে বুঝতে পারল এই সমস্তই বিধুশেখরের কারসাজি। আপন ভোলা রামকমলকে দিয়ে বিধুশেখর যা খুশি করিয়ে নিতে পারেন। বিধুশেখর একসময় গঙ্গানারায়ণকে বেশ ভালোই বাসতেন, কিন্তু বিন্দুবাসিনীর সঙ্গে সেই ঘটনার পর গঙ্গানারায়ণ বিধুশেখরের স্নেহ থেকে পতিত হয়েছে। বিধুশেখর কঠিন মানুষ। গঙ্গানারায়ণকে বঞ্চিত করে এইভাবে তিনি শাস্তি দিলেন। গঙ্গানারায়ণ ক্রোধের সঙ্গে বলতে যাচ্ছিল, এই উইল আমি মানি না, কিন্তু সামলে নিল নিজেকে। বিধুশেখর দক্ষ আইনজ্ঞ, তিনি কোনো কাঁচা কাজ করবেন না। গঙ্গানারায়ণ বিম্ববতীর দিকে চেয়ে বললেন, মা, আমার কিচ্ছু চাই না, সব কিছুই নবীন কুমারের হোক। আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। বিম্ববতী কেঁদে ফেললেন। গঙ্গানারায়ণের মাথায় হাত রেখে মর্ম নিংড়ানো কণ্ঠে বললেন, গঙ্গা, তুই কোথাও চলে গেলে আমি মাথা কুটে মরব। তোরা দুজনেই আমার কাছে সমান। উইলে যাই লেখা থাক, সব সম্পত্তি তোদের দুজনের সমান থাকবে। তুই বড় ভাই, তুই তো নবীনের মাথার উপর থাকবি। বিধুশেখর বললেন, বৌঠান, দিন কখনো সমান যায় না। বিষয় সম্পত্তি ছেলে খেলার বস্তু নয়। রামকমল বুঝে শুনেই উচিত ব্যবস্থা করে গেছে। আমার মনে হয় উইলে যেমন আছে সেই অনুসারে গঙ্গানারায়ণের বিষয় ভাগ করে দেওয়াই কর্তব্য। লজ্জাশীলা মৃদুভাষিনী বিম্ববতী প্রথম বিধুশেখরের কথায় প্রতিবাদ করে দীপ্ত কণ্ঠে বললেন, না, আমি যতদিন বেঁচে রয়েছি গঙ্গা আমার কাছেই থাকবে। নবীন নাবালক,
তার বিষয় দেখাশুনো করবে কে? বিধুশেখর বললেন, তুমি আর আমি, উইলে সেরকমই লেখা রয়েছে। বিম্ববতী বললেন, আমার হয়ে গঙ্গায় দেখবে সব কিছু। এটা আপনি কাগজে লেখাপড়া করে নিন। গঙ্গা, তোর কাছে আমার এই মাথার দিব্যি রইল, তুই নবীনেতে আত্মতে কখনো পৃথক দেখবি নি। তোরা দুজনে আমার দুই নয়নের মণি। বিধুশেখর বিরক্তভাবে গম্ভীর হলেন। ব্যাপারটা বেশ জটিল হয়ে রইল। সমগ্র সম্পত্তির ওপর গঙ্গানারায়ণের আইনত কোনো অধিকার রইল না, কিন্তু বিম্ববতীর অছি হিসাবে সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও কারবার পরিচালনার ব্যাপারে তার কর্তৃত্ব থাকবে। এই জন্য বিধুশেখরের সঙ্গে তার ঠোকাঠুকি লাগবেই। গঙ্গানারায়ণ মনে মনে বিধুশেখরের সঙ্গে টক্কর দেবার জন্য প্রস্তুত হলো। তার জন্ম থেকে সে দেখে আসছে যে এবারে সব কিছুই বিধুশেখরের নির্দেশে চলে। এখন থেকে সে বিধুশেখরের সেই অধিকার ক্ষুণ্ণ করার সব রকম চেষ্টা করবে। বিধুশেখর গঙ্গানারায়ণকে বললেন, ভাইকে নিয়ে তুমি এখন একটু বাইরে যাও, বৌঠানের সঙ্গে আমারও আরও 2-4টি কথা আছে। ওরা বেরিয়ে যাবার পর দুজনে চুপ করে বসে রইল খানিকক্ষণ। বিধুশেখর কোনো রকম প্রতিবাদ সহ্য করতে পারেন না। বিম্ববতী তার ব্যবস্থা মানেননি। বিম্ববতী তার মুখের উপর কথা বলতে পারেন, এটাই যেন এখনো বিশ্বাস করতে পারছেন না বিধুশেখর। তিনি উগ্রভাবে বললেন, কাজটা ভালো করলে না বিম্ব। রামকমল সিংহ যা সম্পত্তি রেখে গেছে তা অনেক রাজারাও ভাগ্যে জোটে না। এমন সম্পত্তি নিয়ে অনেক সহোদর ভাইরাও মারামারি কাটাকাটি করে, আর গঙ্গা তো পরের ছেলে। বিম্ববতী বললেন, ও কথা বলবেন না। গঙ্গাকে আমি সে চোখে কখনো দেখিনি। মানুষ অনেক বদলে যায়। গঙ্গা যে নবীনকে হিংসে করবে না কখনো, তা কি কেউ বলতে পারে? সেই জন্যই তার সম্পত্তি আলাদা করে দিতে চেয়েছিল। ওর এখন থেকে আর এ বাড়িতে না থাকাই মঙ্গল। গঙ্গা হীরের টুকরো ছেলে, আমার চেয়ে বেশি তো তাকে কেউ চেনে না। ওর মনের মধ্যে লোভ বলে কোনো বস্তু নেই। ছোট ভাইয়ের সঙ্গেও কোনো দিন অসুহৃদ করবে না। বিধুশেখর ভ্রু কঞ্চিত করে তাকিয়ে রইলেন। তার নিজের কন্যা বিন্দুবাসিনীর সঙ্গে গঙ্গানারায়ণ যে কাণ্ডটি করেছে সে কথা তিনি বিম্ববতীকে বলেননি, হয়তো এখনো বলার সময় আসেনি। বিম্ববতী বলেছেন গঙ্গানারায়ণ হীরের টুকরো ছেলে, কিন্তু তিনি তো জানেন গঙ্গা দুশ্চরিত্র। সে তার পরিবারের কলঙ্ক আনার চেষ্টা করেছিল, সেই জন্য তার কাছে ওর কোনো ক্ষমা নেই। আমি নবীনের ভালোর জন্য এই ব্যবস্থা করেছিলাম। নবীন যেমন তোমার, তেমন তো সে আমারও। আপনি বলেছিলেন ও কথার কোনো দিন উচ্চারণ করবেন না, যদি কাকপক্ষিতেও টের পায়। না না, আর বলবো না, কোনো দিনও বলবো না। এমন করে আপনাতে আমাতে নিভৃতে কথা বলাও ঠিক? ছেলেরা এখন বড় হয়েছে। তুমি চাও না আমি আর আসি? আপনি না এলে আমি চোখে অসহায় দেখব। আমার আর কে আছে? তবে এ সময় ঘরে অন্য কেউ থাকলেই শোভন। বিম্ব, তুমি আর আমাকে প্রীতি করো না? বিম্ববতী বিধুশেখরের পায়ের উপর মাথাটা ছুঁয়ে কাঁদতে লাগলেন। বিধুশেখর তাকে তুলে ধরে বললেন, তোমার এই ভুবনমোহিনী রূপ রামকমল তার কোনো মূল্য দেয়নি। সন্তানহীনা বলে তোমার অশেষ দুঃখ ছিল। সেই দুঃখ জুড়োবার জন্য আমি তোমাকে একটি ছেলে দিয়েছি। সে কি পাপ? জীবনে আমি কোনো ভ্রষ্টাচার করিনি, শুধু তোমার কাছেই হার মেনেছি আমি। দেখো, মানুষের নিয়তি কি বিচিত্র। আমার নিজের স্ত্রীর গর্ভে কোনো পুত্র সন্তান হলো না, আর তুমি একবার চাইতেই তোমায় একটি পুত্র দিলুম। তুমি মুখ ফুটে চাওনি জানি, কিন্তু আমি বুঝেছিলাম তোমার দুঃখ। সেই জন্যই তো লোভ বা কামের বশবর্তী হয়ে নয়, আমি তোমাতে উপগত হয়েছি কর্তব্যবোধে। আমি ব্রাহ্মণ, কুলীন শ্রেষ্ঠ, বিবাহিতা রমণী ব্রাহ্মণ নিয়োগে সন্তান উৎপাদন দেশাচার সম্মত। তাই তোমায় বলছি, কোনো পাপ হয়নি, মনে ভয় রেখো না। থাক, একথা কোনো দিন কাকপক্ষিতেও জানবে না। আমি আর কখনো একলা আসবো না তোমার কাছে। বিম্ববতী কাঁদতেই লাগলেন। বিধুশেখর আবার বললেন, রামকমলকে আমি ভালোবাসতুম, তার অনেক গুণ ছিল, কিন্তু একটা ব্যাপারে আমি তাকে কখনো ক্ষমা করতে পারিনি। তোমার মতন এমন সোনার প্রতিমা ছেড়ে সে ছাই গাদায় পড়ে থাকতো।
সেই আবাগির বেটির আমি একবার বাপের নাম ভুলিয়ে ছাড়ব। উইলে জানবাজারের বাড়ি কারুকে দান করার কথা লেখা নেই। এই হপ্তার মধ্যে আমি সে মাগিকে ও বাড়ি থেকে দূর করে তাকাবো। কান্না মুছে বিম্ববতী বললেন, আহা, সে থাক না। বিধুশেখর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কে থাকবে? কার কথা বলছো? বিম্ববতী বললেন, ওই যে মেয়েটি, ওই যে কমলা না কি নাম শুনেছি, সে ও বাড়িতে আছে, থাক না। একটা বাড়িতে আর কি যাবে আসবে? কি বলছো তুমি? সাতঘাটের জল খাওয়া বেশ্যা মাগি, তার জন্য একখানা বাড়ি ছেড়ে দিতে হবে? কখনো না। আহা, আমার স্বামী তাকে পছন্দ করতেন, তার মনে দুঃখ দেওয়া কি ঠিক হবে? তিনি তো ওর জন্যই বাড়িটা কিনেছিলেন। তাছাড়া শুনেছি সেটা নাকি আগে কোন চারাল না ডোমের বাড়ি ছিল। অমন বাড়ি দিয়ে আমাদের কি হবে? ডোম নয়, ডম অ্যান্টনি, এক ফিরিঙ্গির বাড়ি। সেখানে তো আমরা বসত করতে যাচ্ছি না। ভাড়া দিলে কোন না 50-20 টাকা আসবে। মাগি একেবারে ডায়নি, রামকমলকে ভেড়া বানিয়ে রেখেছিল। এই হপ্তাতেই তারা বউকে। এই বিষয়টি নিয়েই প্রথম বিধুশেখরের সঙ্গে গঙ্গানারায়ণের বিরোধ বাঁধল। মামলা মোকদ্দমা করবার আগে ভয় দেখিয়ে তাড়াবার জন্য কমলা সুন্দরীর বাড়িতে 4 জন পাইকসহ দিবাকরকে পাঠিয়ে দিলেন বিধুশেখর। যাবার সময় দিবাকরকে তিনি বলে দিলেন, কাজ উদ্ধার করে এসো, তোমার ভালো মতন ইনাম মিলবে। কি ইনাম দেব তা এখন বলবো না। বিধুশেখর ভালো রকমই জানেন যে দিবাকরের মতো আমলারা দু তরফ থেকেই টাকা খায়। সেই জন্য দিবাকরকে আগে থেকে টোপ দিয়ে রাখা দরকার। বিধুশেখর নিজে গেলে অবশ্য এক দাবরানি দিলেই স্ত্রীলোকটি একেবারে দেশছাড়া হয়ে যেত। কিন্তু এই অপবিত্র স্থানে তিনি আর পদার্পণ করতে চান না। তাছাড়া ওখানে গেলেই রামকমলের স্মৃতি তাকে আবার বেশি করে পীড়া দেবে। ইনামের কথা শুনে দিবাকর আসল ব্যাপারটা বুঝে নিয়েছে। স্ত্রীলোকটিকে ওই বাড়ি থেকে উৎখাত না করতে পারলে বড়বাবুর কাছ থেকে ধ্যাতানি খেতে হবে। এই ডামাডোলের মধ্যে তার চাকরি নির্ভর করছে বড়বাবুর মর্জির ওপর। দিবাকর জানবাজারে পৌঁছে বিরাট হম্বিতম্বি শুরু করে দিল। দাস দাসী ও 2-4 জন পরগাছা ধরনের মানুষ তখনও রয়ে গেছে সেই বাড়িতে। দিবাকর সামনে যাকে দেখলে তারই ঘাড়ে ধাক্কা দিয়ে বলল, নিকালো, আবি নিকালো। দিবাকরের পেছনে ভয়াল চেহারার পাইকদের দেখে ওই নারী পুরুষরা প্লাবনের সময়কার ইঁদুরের মতো দৌড়ে পালাতে লাগলো এদিক ওদিক। দিবাকর উঠে এলো দোতলায়। বড় মজলিস কক্ষটির মাঝখানে কুশের আসনে নিশ্চল হয়ে বসে আছে কমলা সুন্দরী। পরনে একখানি সাদা থান, 2 হাতে কিংবা কণ্ঠে কোনো অলংকার নেই, খাঁটি হিন্দুর বিধবার মতো বেশ। মাথা অবশ্য মুন্ডন করেনি কমলা সুন্দরী। দীঘল খোলা চুল পিঠের ওপর ছড়ানো। কমলা সুন্দরীর মুখে এখনো শোক ও বেদনার নরম লেখা। দিবাকরকে দেখে মুখ তুলে কমলা সুন্দরী প্রশ্ন করল, কে? দিবাকর কমলা সুন্দরীকে অনেক দিন থেকেই দেখেছে। এই নারীকে সে এই বেশে দেখে হকচকিয়ে গেল। বিশেষ প্রয়োজনে দিবাকরকে রামকমল সিংহের খোঁজে কয়েকবারই আসতে হয়েছে এখানে। তখন সে দেখেছে এই স্ত্রীলোকটি যেন একটি সাজানো পুতুল। রামকমল সিংহ এই মেয়েটিকে নিয়ে পুতুল খেলা খেলতেন। গত কয়েক বৎসরে নিত্য পটীয়সী হয়ে উঠেছিল কমলা সুন্দরী। সেই কারণে তার সাজ ও অলঙ্কারের মাত্রা আরও বেড়েছিল। তার এই নিরাভরণ দেহ যেন চেনাই যায় না। দিবাকর বলল, এই বড়বাবু আমায় পাঠিয়ে দিলেন। কমলা সুন্দরী বলল, বড়বাবু? বড়বাবুকে? সেই যে সেদিন ছিলেন আমাদের বাবুর বন্ধু, তিনি এখন সব কিছুর মালিক। তিনি বললেন, আমি একজনকেই বড়বাবু জানি, যিনি আমাদের অকুল পাথারে ভাষ্যে স্বর্গে গেছেন। আর বড়বাবু কেউ নেই। যা হয়ে গেছে তা তো আর ফেরবার উপায় নেই। বাবু হঠাৎ চলে গেলেন। এখন বিধুশেখর মুখুজ্জেই দণ্ডমুণ্ডের কর্তা। তিনি বলে পাঠালেন, এ বাড়ি তোমায় ছাড়তে হবে। আমি এ বাড়ি ছাড়ব? তারপর আমি কোথায় যাব? এই বাড়িই আমার বাড়ি। সেরকম নেকাপড়া তো কিছু করে যাননি। বাবু ছিলেন আপন ভোলা। হঠাৎ মরে যাবেন তাও তো ভাবেননি। এখন তো মেয়ে, তোমার নিজের পথ নিজেকেই দেখতে হবে। আমি যাব না।
সে কথা বললে চলে? বাবু তোমার আলাদা কিছু দিয়ে থুয়ে যাননি? বাবু সোনা দানা টাকা কড়ি তো কম ঢালেননি তোমার পায়ে। আলাদা বাসা ভাড়া নেওগে। আমি এখান থেকে যাব না। দেখো মেয়ে, বেশি জেদ করনি। বিধু মুখুজ্জের কবজা থেকে এ বাড়ি তুমি ছাড়াতে পারবে না। আমার বাবু এখানে মরেছেন, আমিও এইখানে মরব। আমি মলে তারপর তোমরা এ বাড়ির দখল নিও। বালাই ষাট, এমন কাঁচা বয়সে তুমি মরবে কেন? তোমার তো গোটা জীবনটাই সামনে পড়ে আছে। তবে এ বাড়ির মায়া তোমায় ছাড়তেই হবে। খবরদার আমার সামনে এসো না। দুপা এগিয়ে এসো। দিবাকর থমকে দাঁড়ালো। হঠাৎ যেন বিড়ালির মতন ফোঁস করে উঠেছে কমলা সুন্দরী। ঈষৎ কঠিন হয়ে দিবাকর বললে, তবে কি তোমায় জোর করে তুলতে হবে? আমার উপর যা হুকুম, কেন অবুঝপানা করছো? কমলা সুন্দরী বলল, তুমি আমার গায়ে হাত দিয়ে দেখো, আমি তক্ষুনি বিষ খেয়ে আত্মঘাতিনী হব। এই যে বিষ রেখেছি। আসনের এক প্রান্ত তুলে দেখালো কমলা সুন্দরী। সেখানে সত্যি একটি কাগজের পুড়িয়া রয়েছে। দিবাকর আর সাহস করল না। স্ত্রীলোকদের ওপর জবরদস্তি করা তার ঠিক পছন্দ হয় না। তাছাড়া মাত্র তো কয়েকদিন আগে এই রমণী ছিল তার বাবুর দুই নয়নের মণি। তখন এর মনোরঞ্জনের জন্য রামকমল সিংহের আদেশে কত কিছু জোগাড় করতে হয়েছে তাকে। আর আজ সেই রমণীকেই সামান্য কুকুর বিড়ালের মতন গলা ধাক্কা দিয়ে তাড়াতে দিবাকরের মতো ঘোর বিষয়বুদ্ধি সম্পন্ন মানুষেরও চক্ষু লজ্জা হলো। আরও একটা কথা, হঠাৎ যদি সত্যি বৃষ্টিস খেয়ে বসে, তখন তার হ্যাপা সামলাবে কে? তখন হয়তো বিদুশেখরই তাকে বলবেন, কে তোকে বলেছিল হাত ধরে টানাটানি করতে? আমাকে আরেকবার জিজ্ঞেস করে যাসনি কেন? মুখ রক্ষার জন্য দিবাকর বলল, আমি আরও 2 দিন সময় দিয়ে যাচ্ছি। এর মধ্যে একটা কিছু বন্দোবস্ত করে নাও। এবারই তোমায় ছাড়তেই হবে বলে রাখলুম। সে বাড়ি থেকে বেরিয়ে দিবাকরের আবার আফসোস হলো। কার্যোদ্ধার না করে গেলে বিদুশেখরের কাছে কতখানি ধাতানি খেতে হবে কে জানে। বারাঙ্গনাটির কাছে জব্দ হয়ে গেল সে। তার মনে হলো এইসব বৈধব্যের বেশটেশ আসলে ভেক। আসনের নিচে বিষ পর্যন্ত রেখেছে। এসব তো ও মেয়ের নিজের বুদ্ধিতে কুলোবে না। নিশ্চয় ওর কানে মন্তর দিয়েছে অন্য কেউ। সহজে ও বাড়ি ছাড়বে না। ফিরে এসে দিবাকর দেখল বৈঠকখানা ঘরে বিদুশেখর আর গঙ্গানারায়ণ অনেক দলিল দস্তাবেজ খুলে বসে হিসেবের কাজে ব্যস্ত। তাদের দুজনের কাছে দিবাকর তার অভিযানের পরিণাম ব্যক্ত করল। বিদুশেখর চোয়াল শক্ত করে বললেন, তুমি গলা ধাক্কা দাওনি, ভালোই করেছ। আদালতে পেয়দা পাঠিয়ে ও কাজটা সারা যাবে। গঙ্গানারায়ণ বলল, কেন? সে বাড়ি ছাড়বে না কেন? ও বাড়ির ওপর তার কি হক আছে? মামলা মোকদ্দমা করার দরকার কি? আমি নিজে গিয়ে তাকে তাড়িয়ে আসবো। বিদুশেখর বললেন, না না, ও সমস্ত জায়গায় তোমার যাবার দরকার নেই। গঙ্গানারায়ণ বলল, কেন? বাড়ি তো আমাদেরই, সেখানে আমি যেতে পারবো না কেন? বিদুশেখর বললেন, ওই অবিদ্যা আগে দূর হোক, তারপর যেও। ওদের মুখ দর্শন করাও পাপ। বিদুশেখর নিষেধ করলেন বলেই গঙ্গানারায়ণ সেখানে গেলেন সেদিন সন্ধেবেলা, কারুকে কিছু না বলে একা। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।